Hey guys, what is up? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু another new video of my channel. So guys, finally আজকে ফেব্রুয়ারি 4 তারিখ and ফেব্রুয়ারি 4 F4 ফ্যান্টাস্টিক 4 এই জিনিসটা মাথায় রেখে মার্বেল স্টুডিওজ আজকে তাদের ফ্যান্টাস্টিক 4 ফার্স্ট স্টেপের অফিসিয়াল টিজারটা আমাদেরকে দিয়ে দিল। আমরা ভেবেছিলাম যে এই টিজারটা হয়তো সুপার বোলে আমরা দেখতে পারবো, বাট সুপার বোলে মেবি তারা থান্ডারবোল্টস এর অফিসিয়াল ট্রেলারটা নিয়ে আসবে, যেখানে আমরা সেন্ট্রির ফার্স্ট লুক হয়তো দেখবো। সুপার বোল 9 তারিখ, 5 দিন পর। আর তো দেখা যাক ওইখানে কি দেখা যায়, বাট আজকে আমাদেরকে ফ্যান্টাস্টিক 4 এর টিজার দিয়ে দিল। তো হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড এই মুভিটার জন্য। আমরা এই মুভিটা নিয়ে অনেক কিছুই জানি, যে একটা একটা অল্টারনেট ইউনিভার্সে সেট হবে, আর এটা হচ্ছে একটা রেট্রো ফিউচারিস্টিক 1960s এর ভাইব নিয়ে চলবে। স্টোরি 1963-তে মোস্ট প্রবাবলি সেট হবে। আর এই ইউনিভার্স হচ্ছে এই 1960-এর দশকেই হচ্ছে অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে। তো আপনারা যদি ফ্যান্টাস্টিক 4 কে না চিনে থাকেন, দেন আমার এই টিজারটা শেষ করা পর্যন্ত ওয়েট করেন, আর টিজারের পরে আমি আপনাদেরকে ফ্যান্টাস্টিক 4 কারা তাদেরকে নিয়ে একটু একটা ব্রিফ ডিসকাশন দিয়ে দিব। ওকে, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাস্ট জাম্প ইনটু ইট। Oh, the Baxter Building. Welcome to the Baxter Okay, Building. yes. We make a point to do family dinner every week. Sunday at 7 on the dot, no matter what. We're all here. Okay, Herbie, Baxter Building, how's that nice. sauce Oh, coming? Harvey. Yeah, I'll be the judge Oh, of that. that thing looks great. Oh, Okay. okay. Oh, Okay, that beer. Is this guy good or what? That beer, I want to okay. add a couple cloves of garlic. Not because it's not delicious, I just want to add a little bit of zip, okay? Nice Easter egg, nice Easter egg. Oh, Before we went up the first oh, the time, space mission. you couldn't turn invisible. Okay. Ben wasn't a rock. The best pilot in the world right here. Yeah. Best looking, he means. Ben Stroma. And Johnny never caught fire. Oh, Johnny Storm. Ben has always been a rock. Johnny is Johnny. Hi. And I am right Oh, here. nice, nice. Oh, Whatever life throws at us, okay. we'll face it together. Oh, damn. Oh, the Fantastic Gun. Wow. Oh, John Malkovich. Oh my God, Galactus. As a family. Oh my God. Damn, bro. Wow. Wow, damn. ওকে, সো এটা নিয়ে কথা বলার আগে প্রথমে আমি এতটুকু বলে দিই যে ফ্যান্টাস্টিক 4 কারা। ওকে, সো আপনারা যদি ফ্যান্টাস্টিক 4 কারা এটা না জেনে থাকেন, দেন এখানে যে এই টিমটাকে দেখতে পাচ্ছেন, এই টিমটাকে একত্রে বলা হয় ফ্যান্টাস্টিক 4, যার লিডার হচ্ছে এই মানুষটা, রিড রিচার্ডস অর মিস্টার ফ্যান্টাস্টিক। এনার সুপার পাওয়ার হচ্ছে খুবই স্ট্রেচি, লাইক হাত পা লম্বা করতে পারে, অ্যান্ড আরো তার চেয়ে বড় জিনিস, এনার ইন্টেলিজেন্স লেভেল অনেক বেশি, লাইক হি ইজ রিয়েলি রিয়েলি ইন্টেলিজেন্ট। তার ইন্টেলিজেন্স লেভেল টনি স্টার্ককেও ছাড়িয়ে যায়। লাইক এই কারণেই তাকে হচ্ছে দ্য স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ ইন দি মার্ভেল ইউনিভার্স বলা হয়। তারপরে এটা হচ্ছে রিডের ওয়াইফ, সু স্টর্ম অর সুজান স্টর্ম, দ্য ইনভিজিবল ওম্যান। সুজান হচ্ছে ইনভিজিবল হতে পারে, নামেই বুঝে গেছেন হয়তো আপনারা। আর আরেকটা পাওয়ার আছে তার, সে হচ্ছে একটা ফোর্স ফিল্ড প্রজেক্ট করতে পারে, যার কারণে সে হচ্ছে তার আশেপাশের জিনিসগুলোকে ইনভিজিবল করে ফেলতে পারে। এরপরে এটা হচ্ছে সুজানের ভাই, জনি স্টর্ম, দ্য হিউম্যান টর্চ। তো এ হচ্ছে লাইক পুরা বডিতে ফ্লেম ধরাতে পারে, আগুনের পাওয়ার আছে এর, পুরা বডিতে তার আগুন জ্বলে। অ্যান্ড এটা আপনারা ট্রেলারেও দেখে নিয়েছেন। আর এটা হচ্ছে বেন গ্রিম অর দ্য থিং। এ হচ্ছে রিড রিচার্ডস এর বেস্ট ফ্রেন্ড। তো এর হচ্ছে একটু রকি একটা শেপ, একটু বাল্কি। তো বুঝতেই পারছেন যে এরা চারজন মিলে হচ্ছে টোটালি একটা ফ্যামিলি ক্রিয়েট করে, যে কারণ হচ্ছে রিডের ওয়াইফ এটা সু এর ভাই জনি, আর রিডের বেস্ট ফ্রেন্ড বেন গ্রিম। তো এটা পুরো একটা ফ্যামিলি।
অ্যান্ড 1960s যখন এদের কমিক এসেছিল সবার প্রথমে, তখন এদের আগে হচ্ছে কোনো সুপার হিরো ফ্যামিলি ছিল না। তো এই কারণে এদেরকে মার্ভেলস ফার্স্ট ফ্যামিলি বলা হয়, যাদের কাছে সুপার পাওয়ার আছে। অ্যান্ড একত্রে এরা সবাই ফ্যান্টাস্টিক ফোর। ওকে, সো নাও দ্যাট ইউ নো হু ফ্যান্টাস্টিক ফোর আর, তো লেটস জাস্ট জাম্প ইনটু দ্য ব্রেকডাউন। ওকে, তো ট্রেলারের শুরুতে আমরা এই জিনিসটা দেখতে পাই, এটা হচ্ছে দ্য ব্যাক্সটার বিল্ডিং। এর আগে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমরা যেমন স্টার্ক টাওয়ার দেখেছি, যেটাকে পরে অ্যাভেঞ্জার্স টাওয়ার করা হয়, যেখান থেকে হচ্ছে অ্যাভেঞ্জার্সরা অপারেট করে। তো এটা হচ্ছে ব্যাক্সটার বিল্ডিং, এখান থেকে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর অপারেট করে, মানে এটা ফ্যান্টাস্টিক ফোর এর হেডকোয়ার্টার বলতে পারেন। ওকে, সো এটা হচ্ছে হার্বি। হার্বির ফুল ফর্ম হলো হিউম্যানয়েড এক্সপেরিমেন্টাল রোবট বি টাইপ ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স। একে রিড রিচার্ডস তৈরি করেছিল জেন্ডারিয়ান টেকনোলজি দিয়ে। আপনারা যদি জেন্ডার না চিনে থাকেন, দেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 1-এ জেন্ডার প্ল্যানেটটা দেখেছিলাম, যেখান থেকে নোভা কর আসে। অ্যান্ড থানোস হচ্ছে এই প্ল্যানেটটাকে ডিস্ট্রয় করে এই প্ল্যানেট থেকে পাওয়ার স্টোনটা নিয়ে নিয়েছিল, যেটা আমাদেরকে দেখানো হয়নি। ওকে, মুভিং ফরওয়ার্ড, এখানে আমরা বেন গ্রিম বা দ্য থিং এর ফার্স্ট লুক পাই। অ্যান্ড দিস ইজ আ জ্যাক কার্বির ড্রয়িং স্টাইলের বেন গ্রিম, অ্যান্ড খুবই কমিক অ্যাকুরেট, অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এখানে আমরা দেখছি বেন গ্রিমকে হচ্ছে সে হার্বির বানানো একটা সস চেক করে হচ্ছে সেই সসটাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো এটা হচ্ছে একটা ইস্টার এগ বেন গ্রিমের যে অ্যাক্টরটা ইবন মস ব্যাকর্যাক তাকে নিয়ে, কারণ সে ডিজনি প্লাসে একটা শো করেছিল দ্য বেয়ার নামে, যেখানে সে তার কাজিনকে হেল্প করে তার রেস্টুরেন্ট সেট আপ করার জন্য। অ্যান্ড তার কাজিনের যত খাবার টাবার সব সে নিজে টেস্ট করে দেখতো। অ্যান্ড খুবই মজার একটা ইস্টার এগ আর কি এটা। ওকে, তো হার্বিকে নিয়ে আরেকটা ডিটেল আমি বলতে ভুলে গেছি। হার্বির ফার্স্ট অ্যাপিয়ারেন্স কিন্তু কমিক্সে হয়নি, হার্বির ফার্স্ট অ্যাপিয়ারেন্স হয়েছিল 1960s-এ আসা ফ্যান্টাস্টিক ফোর এর একটা কার্টুন শোতে, যেখানে হচ্ছে তারা রিড রিচার্ডস, সু স্টর্ম আর বেন গ্রিমকে দেখাতে পেরেছিল, বাট জনি স্টর্মকে দেখাতে পারেনি, কারণ ওই সময় জনি স্টর্মের রাইট একটা প্রোডাকশন কোম্পানির কাছে ছিল, যারা জনি স্টর্মের একটা সোলো মুভি বানাতে চেয়েছিল, বাট সেটা কখনো তৈরি হয়নি। তো ওই স্টর্মকে রিপ্লেস করে তারা হচ্ছে এই হার্বি ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করে, অ্যান্ড পরে এই ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশন কমিক্সে হয়। ওকে, তো এখানে হচ্ছে আমরা দেখতে পারি রিড রিচার্ডস তার স্মার্ট ব্রেইন ইউজ করে কোনো একটা ইকুয়েশন বের করার চেষ্টা করছে, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই জিনিসটা। এটা মোস্ট প্রবাবলি রিড রিচার্ডস এখানে একটা মাল্টিভার্সাল ট্রাভেল টাইপ কিছু ইনভেন্ট করতে যাচ্ছে, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পোর্টালের মতো কাজ করবে, অ্যান্ড এখানে এন্ট্রি লেখা, এখানে এক্সিট লেখা, আর এখানে মোস্ট প্রবাবলি লেখা রয়েছে অ্যানাদার ইউনিভার্স। তো হ্যাঁ, রিড রিচার্ডস এরকম একটা পোর্টাল ক্রিয়েট করার চেষ্টা করছে। অ্যান্ড মার্ভেল কমিক্সে কিন্তু রিডের কাছে এরকম একটা পোর্টাল রয়েছে দ্য ব্রিজ নামে, যেটার থ্রুতে সে মাল্টিভার্সাল ট্রাভেল করতে পারে। অ্যান্ড এখান থেকেই সে হচ্ছে যায় কাউন্সিল অফ রিডস এর কাছে। অ্যান্ড কাউন্সিল অফ এই জিনিসটা যদি আপনাদের কাছে পরিচিত লেগে থাকে, দেন আমি বলি আমরা কিন্তু অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়ার পোস্ট ক্রেডিট সিনে কাউন্সিল অফ ক্যাংস দেখেছিলাম। অ্যান্ড সেই কাউন্সিল অফ ক্যাংসে যেমন ক্যাং এর অনেক ভেরিয়েন্ট রয়েছে, তেমনি কাউন্সিল অফ রিডস একটা জিনিস রয়েছে, তো সেখানে রিড রিচার্ডসের অনেক ভেরিয়েন্ট একসাথে বসে। তো এখন আপনাদের কাছে মনে হতে পারে যে রিড আর ক্যাং কিভাবে একজন আরেকজনের সাথে রিলেটেড, দেন আমি বলে রাখি ক্যাং দ্য কনকরারের কিন্তু মেইন নেম ক্যাং দ্য কনকরার না, তার আসল নাম হচ্ছে ন্যাথানিয়েল রিচার্ডস, অ্যান্ড ন্যাথানিয়েল রিচার্ডস ইজ দ্য ডিসেন্ডেন্ট অফ রিড রিচার্ডস। ওকে, তো এইখানে আমরা ফার্স্ট টাইম তাদের টিমটাকে একসাথে দেখতে পারি, যারা হচ্ছে একটা স্পেস মিশনে যাচ্ছে। তো মার্ভেল কমিক্সের ফ্যান্টাস্টিক ফোরের টিমটা তাদের পাওয়ার পায় হচ্ছে স্পেসে একটা মিশনে গিয়ে হচ্ছে একটা কসমিক রেডিয়েশন এক্সপ্লোড হওয়ার পরে সেই রেডিয়েশন তাদের উপর এসে পড়ে, অ্যান্ড তারা সবাই তাদের পাওয়ারগুলো পায়। তো এটা হচ্ছে সেই স্পেস মিশনটা। তো এই সিনটা হচ্ছে দেখে অনেকে মনে করতে পারে যে এটাই হয়তো সেই টাইমটা যখন তারা প্রথমবার পাওয়ার পায়, অ্যান্ড আমাদেরকে এই জিনিসটাই দেখানো হচ্ছে, বাট আমি বলে রাখি যে এটা সেই সিনটা না, এটা মেবি পরের কোনো একটা সিন, মেবি তাদের মাল্টিভার্সাল ট্রাভেলের সিনটা, বা অন্য যে কোনো সিন যেখানে তারা সেকেন্ড টাইম স্পেসে যাচ্ছে বা এমন কিছু, এরকম একটা সিন। কারণ
আমরা দেখতে পাই রিড রিচার্ডসের এখানে কিন্তু 4 লেখা রয়েছে অ্যান্ড তারা যেহেতু অলরেডি ফ্যান্টাস্টিক ফোর ক্রিয়েট করে ফেলেছে মানে তাদের কাছে সেই সুপার পাওয়ারগুলো অলরেডি আছে। তো এটা হচ্ছে পরের কোনো একটা সিন হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাই বেন গ্রিম হচ্ছে ডিসগাইজ নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড এভাবে ঘুরে বেড়ানোর কারণ হচ্ছে বেন রিলি তার যে লুকটা এটা পছন্দ করে না অ্যান্ড সে ট্রমার মধ্যে থাকে অ্যান্ড পিছনে একটা জ্যাক ও ল্যান্টার্ন দেখতে পাচ্ছি, তো দেখে মনে হচ্ছে এটা মোস্ট প্রবাবলি কোনো একটা হ্যালোউইনের টাইমে হবে অ্যান্ড হ্যাঁ, বেন কেন তার লুকটা পছন্দ করে না সেটার রিজন হচ্ছে বেন আগে দেখতে এমন ছিল বাট এরকম একটা মানুষ থেকে দেখতে পরে হচ্ছে একটা রকি টাইপ টেক্সচারে চলে যাওয়া, অবভিয়াসলি যে কেউ এই জিনিসটা স্বাভাবিকভাবে নিবে না অ্যান্ড এটা নিয়েও কাহিনী রয়েছে যে বেন যেহেতু তার লুকটাকে পছন্দ করে না অ্যান্ড তার সেই একমাত্র যে কিনা হচ্ছে তার পুরা বডি শেপ ডিসফিগার হয়ে গেছে, তো সে সবসময় কনস্ট্যান্টলি এটা নিয়ে হচ্ছে ডিপ্রেস থাকে অ্যান্ড এটার জন্যই তার বেস্ট ফ্রেন্ড রিড রিচার্ডস করে কি যে তাদের সবার আইডেন্টিটি রিভিল করে দেয়। হ্যাঁ, ফ্যান্টাস্টিক ফোর হচ্ছে প্রথম সুপার হিরো টিমের মধ্যে একটা যারা নিজের আইডেন্টিটি রিভিল করে দিয়েছিল অ্যান্ড যার কারণে তাদের প্রাইভেসি প্রাইভেট স্পেস অ্যান্ড অনেক অনেক কিছুই নষ্ট হয়ে যায় বাট হ্যাঁ, নিজের বেস্ট ফ্রেন্ডকে বেটার ফিল করানোর জন্য এটা তো কিছুই না। সো ইয়া, ও অ্যান্ড ওয়েট আ সেকেন্ড, ক্যাপলান্স, ওকে। সো যারা অ্যাগাথা অল অ্যালং দেখেছেন তারা জানবেন যে উইলিয়াম ক্যাপলান ইজ দ্য গাই যে মারা যাওয়ার পরে তার বডিতে হচ্ছে বিলি ম্যাক্সিমফ মানে ওয়ান্ডার ছেলে যে যে ম্যাজিক পারে তার আত্মা ঢুকে গেছিল অ্যান্ড অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ফ্যান্টাস্টিক ফোরের সাথে ওয়ান্ডা ভিশন বা এগাথা অল অ্যালং এর কানেকশন কি। তো আমি বলে রাখি ফ্যান্টাস্টিক ফোরের যে ডিরেক্টর ম্যাট শ্যাকম্যান তিনি ওয়ান্ডা ভিশনের সবকটা এপিসোডও ডিরেক্ট করেছেন। সো ইয়া, ইটস আ গুড ইস্টার এগ। এখানে আমরা পুরো ফ্যান্টাস্টিক ফোরের টিমকে কোনো কিছুর সাথে ফাইট করতে বা এমন কিছুর একটা প্রিমাইজে দেখতে পাই যেখানে জনি হচ্ছে মাত্র ফ্লেম অন করে সেই জিনিসটাকে ফাইট করতে যাবে অ্যান্ড এখানে আমরা আরেকটা জ্যাক ও ল্যান্টার্ন দেখতে পাই। তো এটা মেবি সেম হ্যালোইন না, এটা মেবি 1 বছর পরের প্রিমাইস বা এমন কিছু। এখন আমি এই টাইম স্প্যানটা কেন বলছি সেটা আমি একটু পরে ডিসকাস করছি। ওকে, তো এই সিনটা আমার খুবই ভালো লেগেছে কারণ এখানে আমরা হচ্ছে সু স্টর্মের যে ফোর্স ফিল্ড প্রজেকশন সেই জিনিসটা দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে যে লাইটের প্রিজমের থ্রুতে জিনিসটা দেখানো হয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে কারণ ফোর্স ফিল্ড প্রজেকশন এর আগে যতগুলো ফ্যান্টাস্টিক ফোরের মুভি এসেছিল 2005 সালে, 2007-এ একটা ফ্র্যাঞ্চাইজ এসেছিল, এরপরে 2015-তে আরেকটা ফ্র্যাঞ্চাইজ এসেছিল যেটা খুবই বাজেভাবে ফেল করেছিল। সো সেই মুভিগুলোতে আমাদেরকে সু স্টর্মের ফোর্স ফিল্ড প্রজেকশন অত ভালো মতো দেখানো হয়নি বাট এই মুভিতে খুবই ভালোভাবে দেখানো হয়েছে অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট। ওকে, সো এই সিনে আমরা দেখতে পারি যে জনি স্টর্ম উড়তে উড়তে স্পেসে চলে এসেছে অ্যান্ড এখানে আমরা হচ্ছে তাকে সেই কাপড়গুলোতেই যে দেখতে পাই যেটা আমরা একটু আগে হচ্ছে ওই ফ্লেম অন করার সিনটাতে দেখতে পাই। তো মেবি রিড রিচার্ডস কোনো একটা ওয়ে খুঁজে বের করে নিয়েছে যে জনি স্টর্ম যখনই হিউম্যান টর্চে কনভার্ট হবে তখন তার কাপড়গুলো পুড়বে না। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট অফিসিয়াল লুক অফ দ্য ফ্যান্টাস্টিকার। ফ্যান্টাস্টিক ফোর এর একটা স্পেসিফাইড ভেহিকেল থাকে যেহেতু তারা পুরো একটা টিম অ্যান্ড জনি বাদে আর কেউ উঠতে পারে না, তো অবভিয়াসলি তাদের জায়গা থেকে জায়গায় যাওয়ার জন্য একটা ভেহিকেল লাগে অ্যান্ড নর্মালি এর আগে ফ্যান্টাস্টিক ফোর মুভিগুলোতে আমরা এমন একটা গাড়ি দেখেছিলাম যেটা উঠতে পারে বাট নর্মালি ল্যান্ড ট্রাভেলের কোনো ভেহিকেল দেখিনি। সো ইয়া, দিস ইজ দ্য ফ্যান্টাস্টিকার অ্যান্ড আমি সারপ্রাইজ হব না যদি এই গাড়িটা উড়া শুরু করে দেয় বিকজ কমিকেও এই জিনিসটা হয় অ্যান্ড ফ্যান্টাস্টিক ফোরের আরেকটা গাড়ি একদম কমিক অ্যাকুরেট একটা গাড়ি আমরা কিন্তু লাস্ট ডেডপুল অ্যান্ড ওলভারিন মুভিতেও দেখেছিলাম এন্ড এখানে আমরা জন ম্যালকোভিচের একটা ক্যারেক্টারকে দেখতে পাই। এখন আমি জানি না তিনি কোন ক্যারেক্টার প্লে করছেন, লেট মি জাস্ট চেক ইট আপ। ওকে, সো আমি গুগলেও চেক করে দেখলাম জন ম্যালকোভিচের নাম রয়েছে কাস্ট লিস্টে বাট কোন ক্যারেক্টার প্লে করছেন তিনি সেটা এখনো সেখানে লেখা নেই। তো আই ডোন্ট নো
মেবি কোনো একটা ভিলেনের রোল করছে, কারণ এই মুভিতে জাস্ট একটা ভিলেন অ্যাপিয়ার হবে না, এই মুভিতে ফ্যান্টাস্টিক ফোরের কয়েকটা ভিলেন অ্যাপিয়ার হবে। তো হ্যাঁ, হয়তো কোনো ভিলেন প্লে করতে পারে, বাট আমি জানি না কোনটা। অ্যান্ড এখানে আমরা গ্যালাক্টাসের ফার্স্ট লুকটা রিভিল হতে দেখি, অ্যান্ড ম্যান, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, বাট তার আগে হচ্ছে আমরা এখানে নিউ ইয়র্ক সিটির একটা লুক পাই, যেখানে আহ, এটা হচ্ছে ক্রাইসলার বিল্ডিং, অ্যান্ড এটা মোস্ট প্রবাবলি মেটলাইফ বিল্ডিংটা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই দুইটা বিল্ডিং এর এত ইম্পর্টেন্স কি। দেন স্পাইডারম্যান নো ওয়ে হোমে আমরা জেনেছিলাম যে টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান তার যেই জায়গাটা যেখানে গিয়ে সে হচ্ছে অ্যালোন টাইম স্পেন্ড করে সেটা হচ্ছে ক্রাইসলার বিল্ডিং। অ্যান্ড মেটলাইফ বিল্ডিংটার ইম্পর্টেন্স হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে কিন্তু এই বিল্ডিংটা এক্সিস্ট করে না, বিকজ রিয়েল লাইফে যেখানে মেটলাইফ বিল্ডিং, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে সেই জায়গায় স্টার্ক টাওয়ার। তো এই মুভিটা যেহেতু 1960s এর দিকে, তো অবভিয়াসলি সেখানে স্টার্ক টাওয়ার থাকা পসিবল না, বাট ওই টাইমে মেটলাইফ বিল্ডিংটা যেহেতু রয়েছে, সো ইয়া, ইট ইজ আ গুড হিস্টোরি। অ্যান্ড এই জিনিসটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে ব্যাক্সটার বিল্ডিং, আর এটা হচ্ছে তাদের রকেট লঞ্চ প্যাডটা, এক্সেলসিওর লঞ্চ প্যাড। অ্যান্ড এখানে যে স্পেসশিপটা রয়েছে, যেটা হচ্ছে এই রকেটটার নাম হচ্ছে মার্ভেল 1। তো এই রকেটটাতে করেই তারা হচ্ছে মেবি পরের বার স্পেসে যাবে। ওকে, সো ম্যান, এই সিনটা দেখে আমি সবচেয়ে বেশি আমেজড হয়ে গেছি, কারণ এখানে আমরা গ্যালাক্টাসের প্রথম লুক পাই। এর আগে ফ্যান্টাস্টিক ফোর দ্য রাইজ অফ দ্য সিলভার সার্ফার 2007-এর মুভিটা, সেখানে আমরা গ্যালাক্টাসকে দেখেছিলাম, বাট গ্যালাক্টাসের এরকম কোনো লুক দেখিনি। আমরা জাস্ট একটা মেঘের মতো একটা জিনিস দেখেছিলাম যেটা পৃথিবীর দিকে আসছিল, জাস্ট এতটুকুই দেখেছি, ওই মেঘ পর্যন্তই। বাট গ্যালাক্টাসের অফিসিয়াল কোনো লুক রিভিল হয়নি। বাট ম্যান, দিস ইজ সামথিং এলস। তো আপনারা যদি গ্যালাক্টাসকে না চিনা থাকেন, দেন আমি গ্যালাক্টাসকে নিয়ে পরে একটা ভিডিও বানাবো, বাট এখন জাস্ট এতটুকু বলে দিচ্ছি আপনাদেরকে, গ্যালাক্টাস ইজ সেলেস্টিয়াল টাইপ অফ বিং। সে সেলেস্টিয়াল না, বাট সেলেস্টিয়ালরা যেই সময় থেকে এক্সিস্ট করে, গ্যালাক্টাস ওই টাইম থেকে এক্সিস্ট করে, মানে সে বিগ ব্যাং এর আগে থেকেও এক্সিস্ট করে। অ্যান্ড হি ইজ দ্য অনলি সার্ভাইভার অফ দ্য বিগ ব্যাং। অ্যান্ড সে সাইজে অনেক বড়। অ্যান্ড অনেকে মনে করতে পারেন যে এখানে গ্যালাক্টাসকে সাইজে ছোট লাগছে কেন, যদি সে সেলেস্টিয়াল টাইপ হয়ে থাকে। দেন গ্যালাক্টাস হচ্ছে একটা লেভেল পর্যন্ত তার সাইজ বড় এবং ছোট করতে পারে, যার কারণে এখানে গ্যালাক্টাসকে একটু ছোট লাগছে। আর আরেকটা জিনিস হচ্ছে গ্যালাক্টাস কিন্তু প্ল্যানেটস খেয়ে ফেলে। বাট একটা জিনিস, যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করছে, সেই জিনিসটা হচ্ছে মার্ভেল কিন্তু কখনোই তাদের টিজারে মেইন ভিলেনের ফার্স্ট লুক রিভিল করে না। বাট এখানে যেহেতু তারা গ্যালাক্টাসের অ্যাটলিস্ট পিছন থেকে হোক একটা ফার্স্ট লুক রিভিল করে দিয়েছে, তার মানে তারা এই মুভি থেকে অনেক কিছু লুকাচ্ছে। অ্যান্ড কি কি লুকাচ্ছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, সো গ্যালাক্টাস কিন্তু কোনো জায়গায় সবার আগে নিজে যায় না। গ্যালাক্টাসের হেরাল্ড রয়েছে, তাকে সে সবার প্রথম সেই জায়গাটাতে পাঠায়। অ্যান্ড তার হেরাল্ড তাকে সবকিছু কনফার্ম করার পরে এরপর গ্যালাক্টাস সেই জায়গাগুলোতে যায়। অ্যান্ড গ্যালাক্টাসের হেরাল্ডকে সিলভার সার্ফার। বাট এই মুভিতে আমরা কিন্তু সেই 2007 মুভিতে যে নরিন রাইডার সিলভার সার্ফার দেখেছিলাম, এই মুভিতে আমরা তাকে দেখবো না। এই মুভিতে আমরা একটা ফিমেল সিলভার সার্ফার শাল্লা বালকে দেখবো, যে হচ্ছে নরিন রাইডের লাভ ইন্টারেস্ট থাকে, আর একটা অল্টারনেট ইউনিভার্সে সে সিলভার সার্ফারের মেন্টালটা উঠায়। অ্যান্ড এটা যেহেতু একটা অল্টারনেট ইউনিভার্সই, তো এখানে আমরা শাল্লা বালের সিলভার সার্ফারকে দেখবো। অ্যান্ড আরেকটা জিনিস, গ্যালাক্টাস এখানে কেন এসেছে, এখানে আসার পেছনে মেইন রিজন হচ্ছে মোস্ট প্রবাবলি ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, রিড রিচার্ডস আর সু স্টর্মের ছেলে। এখন ট্রেলারে কিছু কিছু শট রয়েছে, যেমন এই শটটাতে ভ্যানেসা কার্বি কিন্তু খুবই ফিট একটা অ্যাক্ট্রেস, বাট এই শটে ভ্যানেসা কার্বিকে দেখে একটু মোটা মনে হচ্ছে। সো মেবি এটা হচ্ছে তার প্রেগন্যান্সির শুরুর দিকের স্টেজটা। আর এরপরে আরো একটা সিন রয়েছে, এই সিনটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে ভ্যানেসা কার্বিকে একটা ব্যাগি টি শার্ট এই কারণে পরানো হয়েছে, যেটার থ্রুতে তারা হচ্ছে তাদের প্রেগন্যান্সিটাকে হাইড করতে পারে। সো ইয়া, দেখে মনে হচ্ছে যে সু স্টর্ম প্রেগন্যান্ট। অ্যান্ড আরো একটা জিনিস, আমি যে একটু আগে বলেছিলাম একটা টাইম স্প্যান আমাদেরকে দেখানো হচ্ছে অ্যাটলিস্ট 1 বছরের।
বিকজ ওই হ্যালোউইনের প্রিমাইসটা আর এই হ্যালোউইনের প্রিমাইসটা দুইটা সেম হ্যালোউইন না, দুইটা ডিফারেন্ট হ্যালোউইন। তো 1 বছরের প্রিমাইস কিন্তু অনেক লম্বা একটা পিরিয়ড একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য। অ্যান্ড নাও আমি আসি ফ্র্যাঙ্কলিন রিচার্ডসে। হু ইজ ফ্র্যাঙ্কলিন রিচার্ডস? তো ফ্র্যাঙ্কলিন রিচার্ডস হচ্ছে মার্ভেল কমিক্সের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বিইংস। তার লেভেলের পাওয়ার মার্ভেল কমিক্সে কারো কাছেই নেই। হি ইজ আ ওমেগা লেভেল মিউট্যান্ট অ্যান্ড গ্যালাক্টাস পর্যন্ত তাকে ভয় পায়। একটা কমিক ইস্যুতে এমনও ছিল যে গ্যালাক্টাস খুবই অল্প একটা সময়ের জন্য পৃথিবীতে আসে, এসে কিছুক্ষণ থেকে সাথে সাথে আবার পৃথিবী থেকে চলে যায়। অ্যান্ড পরে ফ্যান্টাস্টিক ফোর যখন গ্যালাক্টাসের কাছে যায় অ্যান্ড জিজ্ঞেস করে যে তুমি কেন এত তাড়াতাড়ি চলে আসলা, দেন গ্যালাক্টাস রিভিল করে যে আমি ফ্র্যাঙ্কলিনকে ভয় পাই অ্যান্ড ফ্র্যাঙ্কলিনের ভয়ে আমি এত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে আসছি। সো জাস্ট ইম্যাজিন, ফ্র্যাঙ্কলিন রিচার্ডস একটা ছোট বাচ্চা, তাকে গ্যালাক্টাসের মতো একটা বিইং ভয় পায়, মানে সে কতটা পাওয়ারফুল। অ্যান্ড আরো একটা জিনিস ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের সাথে রিলেটেড, সেটা হচ্ছে এই ট্রেলারটা লঞ্চ হওয়ার আগে আমাদেরকে 1 ঘন্টা টাইম নিয়ে একটা লঞ্চ ইভেন্ট দেখিয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল এটা কোনো মুভির টিজারের লঞ্চ ভিডিও না, এটা হচ্ছে একটা স্পেসশিপের লঞ্চ ভিডিও, যেমন হচ্ছে আমরা নাসা বা স্পেস এক্স এর কোনো স্পেসশিপ লঞ্চের আগে দেখি। তো এটা হচ্ছে সেরকম একটা জিনিস। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে দেখানো হয়েছিল ফিউচার ফাউন্ডেশনের থ্রুতে। এন্ড মার্ভেল কমিক্সের ফিউচার ফাউন্ডেশন হচ্ছে সেই একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে রিড রিচার্ডস ফর্ম করে খুবই ব্রিলিয়েন্ট বাচ্চাদেরকে অ্যান্ড সুপার হিরো যে বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে হচ্ছে সেই ফাউন্ডেশনটা কাজ করে। অ্যান্ড তারা হচ্ছে অনেক ধরনের ডিসকভারি করে, যেমন অন্যান্য প্ল্যানেট, অন্যান্য রিয়ালিটিস। অ্যান্ড যে বাচ্চারা সুপার হিরো তাদেরকে হচ্ছে নিজেদের পাওয়ার কন্ট্রোল করা শেখায়। অ্যান্ড ফ্র্যাঙ্কলিন রিচার্ড সেই ফিউচার ফাউন্ডেশনের ইম্পর্টেন্ট একটা মেম্বার। আর আমরা আরেকটা জিনিস দেখছি যে এখন একটা অ্যানিমেটেড সিরিজ চলছে ডিজনি প্লাসে, ইওর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান। মাত্র 2টোই এপিসোড বের হয়েছে। তো পিটার পার্কার তার নতুন স্যুটটা এখনো পায়নি, বাট এখানে পিটার যে সাদা আর ব্লু কালারের স্যুটটা পরে গিয়ে পরবে, সেই স্যুটটা হচ্ছে কিন্তু ফিউচার ফাউন্ডেশনের স্যুট। তো হ্যাঁ, জিনিসটা খুবই ভালো মতো কানেক্টেড। সো ফিউচার ফাউন্ডেশন এই মুভিতে অনেক বড় একটা রোল প্লে করবে। অ্যান্ড আরো একটা জিনিসে আসি, যেই জিনিসটা মার্ভেল স্টুডিওস আমাদের কাছে লুকাচ্ছে অ্যান্ড খুবই অবভিয়াস তারা সেটা লুকাবে। অ্যান্ড সেই জিনিসটা হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম। তো আপনারা যদি না জেনে থাকেন কোনোভাবে, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেই যে রবার্ট ডাউনি জুনিয়র কিন্তু মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফেরত আসছে অ্যাজ ডক্টর ডুম। ডক্টর ডুম হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের অনেক বড় একটা ভিলেন, যার একটা অ্যামেজিং ব্রেইন রয়েছে, মানে সে সাইন্টিফিক জিনিসপাতিও ভালো জানে অ্যান্ড সে ম্যাজিকও পারে। সো তাকে আপনি বলতে পারেন টনি স্টার্ক আর ডক্টর স্ট্রেঞ্জের একটা মিক্সচার। অ্যান্ড তাকে রবার্ট ডাউনি জুনিয়রই প্লে করছে, যে আগে টনি স্টার্ক ছিল। মানে ইনফিনিটি সাগাতে যে সবচেয়ে বড় হিরো ছিল, সে মাল্টিভার্সাল সাগায় সবচেয়ে বড় ভিলেন হতে যাচ্ছে। তো আমি মনে করি না যে ডক্টর ডুমকে আমরা প্রথমবার অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে দেখব। আমরা তার আগে হয়তো এই মুভিতে অ্যাটলিস্ট পোস্ট ক্রেডিট সিনে হলেও আমরা ডক্টর ডুমকে দেখব, যেহেতু ডক্টর ডুম মেইনলি ফ্যান্টাস্টিক ফোরের একটা ভিলেন। তো হ্যাঁ, এখানে আমরা ডক্টর ডুমকে দেখবই। আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, এই যে আজকে ফেব্রুয়ারির 4 তারিখ, আমি বলে দিলাম। আপনারা জাস্ট এই মুভিটা যখন আসবে জুলাইয়ের 25 তারিখে, তখন আপনারা গিয়ে দেখবেন যে আমার কথা মিলে যায় কিনা। এন্ড আরো একটা জিনিস, এইখানে যে ফার্স্ট স্টেপস যে নামটা বলা হয়েছে, এটা মেবি হচ্ছে ফ্র্যাঙ্কলিনের ফার্স্ট স্টেপস কে ইন্ডিকেট করে এই নামটা দেওয়া হয়েছে। এন্ড এখানে তাদের নামকরণের সার্থকতা। এন্ড মুভির মিউজিক দিয়েছে মাইকেল জিয়াকিনো, হু ইজ আ রিয়েলি গ্রেট মিউজিশিয়ান। তিনি এর আগে মার্ভেল স্টুডিওজের যে ইন্ট্রোটা, সেখানে মিউজিক দিয়েছে। দেন ডক্টর স্ট্রেঞ্জের মিউজিক দিয়েছে। টম হল্যান্ডের যে স্পাইডারম্যান ট্রিলজিটা, সেখানে মিউজিক দিয়েছে। এরপরে ওয়্যারউলফ বাই নাইট যে স্পেশাল প্রেজেন্টেশন এসেছিল, সেখানে মিউজিক দিয়েছে অ্যান্ড সেটার ডিরেক্টরও তিনি ছিলেন। এরপরে রবার্ট প্যাটিনসনের দ্য ব্যাটম্যান, সেখানে মিউজিক দিয়েছেন। এরপরে পিকজারের যে আপ মুভিটা ছিল, সেই মুভিতে মিউজিক দিয়েছেন। এরপরে হচ্ছে আরো একটা যে সুপার হিরো ফ্যামিলির অ্যানিমেটেড মুভি ছিল দ্য ইনক্রেডিবলস, সেই মুভিতেও মাইকেল জিয়াকিনো মিউজিক দিয়েছে। সো হি ইজ অ্যান অ্যামেজিং মিউজিশিয়ান অ্যান্ড
আমি এক্সপেক্ট করছি যে এই মুভির মিউজিক স্কোরটা অনেক অনেক ভালো হবে। ওকে, সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ইফ ইয়েস দেন লাইক দ্য ভিডিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিবেন। অ্যান্ড আমি যদি কোনো ডিটেল মিস করে থাকি তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড আইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।